আমাদের এই প্রশাসনটা যারা আপনারা টের পাচ্ছেন না, দেখবেন হঠাৎ করে কোনো একদিন দেখবেন যে একটা বিরাট অর্থনীতির সংকটে আমরা ওই শ্রীলঙ্কার মতো ডুবে গিয়েছি। আজকে রাতে যেটা ভাবছেন না, কালকে কালকে সকালে ওঠার পর থেকে হয়তো টিভিতে শুনতে শুরু করবেন, এমনও দিন আসতে পারে। 50% দিয়ে যদি রাজ্য চালাতে না পারে মুখ্যমন্ত্রী, তাহলে তো তাকে একদিন 100% দিতেই হবে। মানে বুঝতে পারছেন যে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় জিতে চলেও আসেন আরো একবার, তাহলেও তিনি রাজ্যটা পরিচালনা করতে পারবেন না। তার কারণ শুধু ডিএর টাকাটা তিনি দিতে পারবেন না, বাকি সবকিছু ছেড়ে দিন। যে ইমামদের টাকা, মুখ্যমন্ত্রী তো খেতে না পায় রাজ্যের মানুষ, কিন্তু ইমামদের টাকা তো তিনি তো বন্ধ করবেন না। দুর্গাপুজোকে ক্লাবে অনুদান দেওয়ার টাকা তিনি বন্ধ করবেন? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এই প্রবাদটা তো আমরা দীর্ঘকাল ধরে আমরা পড়ে এসেছি। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চেয়েছিলেন এই প্রবাদটাকে তিনি উল্টো দিকে ঘুরিয়ে দেবেন, কিন্তু সে তো আর হয় না। এবং ঠিক সেই কারণেই যত ধূর্ততা তিনি দেখাতে গিয়েছিলেন এই প্রশাসনকে চালাতে গিয়ে, যতটা তিনি গোপনীয়ভাবে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, সেগুলো ততটা বেশি প্রকট হয়ে এসেছে। যেমন আপনারা জানেন যে করোনার সময় যখন সকলেই প্রায় একেবারেই কিভাবে যুদ্ধাংদেহী মেজাজে গোটা দেশবাসীকে বাঁচানোর জন্য ব্রতী নিয়েছিলেন, তখন আমাদের এই রাজ্য প্রশাসন ঠিক ওই করোনার সময় যখন লকডাউন হয়েছিল, তখন আমার আপনার পরিবার থেকে কিভাবে টাকা তুলে চাকরি বিক্রি করা যায় সেই পরিকল্পনাটা ঠিক ওই সময়ের মধ্যেই করেছিলেন। কিন্তু ভেবেছিলেন যে যা হোক উতরে যাবে, উতরালো তো নয়। এমনকি এই 26,000 চাকরি পর্যন্ত বাতিল হয়ে গিয়ে পুলিশের বর্বরোচিত যে আচরণ, আমরা খুব ভালোভাবে জানি এই পুলিশের ইনস্ট্রাকশন কার কাছ থেকে আসে। সেই ইনস্ট্রাকশন যিনি দিচ্ছেন তিনি কতটা নিষ্ঠুর হতে পারেন সেটা আপনারা সকলে কল্পনা করতে পারেন। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় দুই বিচারপতি, একজন হচ্ছেন সঞ্জয় কারাল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ, পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ডিএ মামলার শুনানিতে যে রাজ্য সরকারকে 25% দিয়ে দিতে, মানে যা বকেয়া রয়েছে তার 25% মিটিয়ে দিতে হবে। এই তথ্য আপনারা পেয়ে গিয়েছেন, কিন্তু আপনারা কি পর্যালোচনা করেছেন যে আদতে এইটা দেওয়া, এই রায়টা আসা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন স্তব্ধ হয়ে যাওয়ার মধ্যে দুটোর কোনো পার্থক্য নেই। এমনিতে এটা একটা ইন্টারিম, মাত্র 25% দিতে বলেছে। তার কারণ সুপ্রিম কোর্টে যখন প্রথমে 50% দেওয়ার কথা বলা হয়েছিল, তখন অভিষেক মনু সিংভি বলেছিলেন যে রাজ্য চালাতে পারবেন না, পরিষ্কার বলে দিয়েছিলেন। অর্থাৎ 50% দিয়ে যদি রাজ্য চালাতে না পারে মুখ্যমন্ত্রী, তাহলে তো তাকে একদিন 100% দিতেই হবে। মানে বুঝতে পারছেন যে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় জিতে চলেও আসেন আরো একবার, তাহলেও তিনি রাজ্যটা পরিচালনা করতে পারবেন না। তার কারণ শুধু ডিএর টাকাটা তিনি দিতে পারবেন না, বাকি সবকিছু ছেড়ে দিন। আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, পুজো, দান, খয়রাতি এগুলো ছেড়ে দিলাম, সেগুলো তো দিতেই পারবে না। শুধু লক্ষ্মীর ভান্ডার চালাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন যে 50% দিলে আমাদের প্রশাসনটা বসে যাবে। তাহলে বুঝে দেখুন, 100% তাকে দিতেই হবে, আজ না হোক কালকে দিতেই হবে। আমি আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরবো, এটা এতটাই উদ্বেগজনক তথ্য। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলো কি পারলো না তার সঙ্গে সম্পর্ক হচ্ছে তিনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। কিন্তু বাকি পশ্চিমবঙ্গবাসী, আমার আপনার, আমাদের গভীর সম্পর্ক। কিভাবে গভীর সম্পর্ক? দেখুন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কিছুতেই আর পশ্চিমবঙ্গে থাকার মতো জায়গাতে আর থাকবো না। অনেকে উদাহরণ দেন, দেখবেন যে রানীগঞ্জ এবং আসানসোলে যে কলিয়ারি বেল্ট রয়েছে, সেখানে এত দুর্নীতি হয় যে সেখানে যেখানে ফিলিং করার কথা, সেই কয়লা তুলে বালি ফিলিংটা ঠিকঠাক মতো করে হয় না। সেই কারণে অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে যে কোনো দিন এরকম একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে দেখা যাবে যে একটা বড় অংশ কার্যত মাটিতে মিশিয়ে গিয়েছে। আমাদের এই প্রশাসনটা যারা আপনারা টের পাচ্ছেন না, দেখবেন হঠাৎ করে কোনো একদিন দেখবেন যে একটা বিরাট অর্থনীতির সংকটে আমরা ওই শ্রীলঙ্কার মতো ডুবে গিয়েছি।
আজকে রাতে যেটা ভাবছেন না, কালকে কালকে সকালে ওঠার পর থেকে হয়তো টিভিতে শুনতে শুরু করবেন, এমনও দিন আসতে পারে। এই প্রশাসন আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা আমি আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে। দেখুন, সব থেকে বড় কথা হলো 26-এ নির্বাচন আসছে। 26-এ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই দুর্নীতিতে যা ইমেজ করে রেখেছেন, সন্দেশখালির পর আরজি করের মতো প্রবল এই ধরনের ঘটনার পর যা হোক করে তিনি ক্ষোভটাকে দমিয়ে রেখেছেন, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভ তিনি আর দমিয়ে রাখতে পারবেন না। একমাত্র যদি যে উপায়ে তিনি ভোটে যেতেন সেই উপায় অবলম্বন কঠোরভাবে যদি করেন, তাহলে কিছু একটা হতে পারে, আর মুসলিম ভোটটা আবারও তিনি পাবেন। কিন্তু যেভাবে মানুষের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেখানে ব্যয় বরাদ্দ না করলে মুখ্যমন্ত্রীর যে 5% ভোট মুসলিম বাদ দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে টানতে হয়, সেটা তিনি টানতে পারবেন না। এমনিতে হিন্দুদের উপর যা অত্যাচার হয়েছে এই প্রশাসনের আমলে মুর্শিদাবাদ প্রমাণ দেখিয়ে দিয়েছে। কিন্তু এই 5-6% নন মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় টানাটা অত্যন্ত কঠিন হবে, কারণ তিনি আর লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো ব্যয় বরাদ্দ ভুলে যান, সেগুলো টানতে পারবেন কিনা সন্দেহ। তার কারণ সুপ্রিম কোর্ট এটা নির্দেশ দিয়েছে যে 25% দিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার সঙ্গে কেন্দ্রীয় সরকারের আপনাদের আমি বলবো যে 18% ডিএ রাজ্য সরকার দেয়। এখনো এই এপ্রিলে এই এপ্রিলে 4% ডিএ বৃদ্ধি করেছিলেন, এখন 18% ডিএ রাজ্য সরকার দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনো 37% ডিএর তফাৎ রয়েছে। এর মধ্যে যা বকেয়া তার 25% মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিয়ে দেওয়া মানে প্রায় 10,000 কোটি টাকার একটা ঝক্কি, কিন্তু তিনি কোথা থেকে দেবেন? আবার দেখুন, এত চুরি দুর্নীতি করেছেন যে আমাদের যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে টাকাগুলো দেয়, যেমন 100 দিনের কাজ, আবাস যোজনা, সেই টাকাগুলো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? না রাজ্য সরকার তথ্য দিতে পারেনি। কেন তথ্য দিতে পারেনি? না তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের থেকে আসা টাকাটা একেবারেই লোপাট করে দিয়েছে। তো কেন্দ্রীয় সরকার ওই খাতে টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার তো মাথা নোয়াবে না, কিছুতেই স্বীকার করা যাবে না যে চুরি দুর্নীতি তাদের দলের লোকেরা করেছে। সেই কারণে কি করেছে, যে ওই কেন্দ্রের যে টাকা অন্যান্য রাজ্যে সবাই কেন্দ্র থেকে যে টাকাটা পায় সেই বোঝাটা নিজের কাঁধেই নিয়েছেন, অর্থাৎ রাজ্যের বরাদ্দ থেকে সেই টাকা দিচ্ছেন। এতে আদতে কাদের ক্ষতি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় না, এতে আদতে ক্ষতি হচ্ছে আমাদের। যে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা যেত, আমার আপনার কমফোর্টের জন্য রাস্তা তৈরি করা যেত বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেত, শিল্প আনা যেত, মুখ্যমন্ত্রী সেগুলো না করে শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে এবং দুর্নীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কি করেছেন, যে ওই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর টাকা তিনি নেবেন না বলে দিয়ে তিনি নিজের কাঁধে, অর্থাৎ আমার আপনার কাছে বোঝাটা চাপিয়ে দিয়েছেন। এরপরে যদি আপনাদের সামনে আমি আসি, যে ইমামদের টাকা মুখ্যমন্ত্রী তো খেতে না পাই রাজ্যের মানুষ, কিন্তু ইমামদের টাকা তো তিনি তো বন্ধ করবেন না। দুর্গাপুজোকে ক্লাবে অনুদান দেওয়ার টাকা তিনি বন্ধ করবেন? চাকরি যায় যাক, মানুষ মরে যাক যাক, কিন্তু ওই দুর্গাপুজোর অনুদানের টাকা তিনি ক্লাবকে বন্ধ করবেন না, কারণ ওটা হচ্ছে প্রাণ শক্তি। ওটা না থাকলে তৃণমূলের অস্তিত্বই নেই, কাজে ওটা তিনি বন্ধ করবেন না। এবার আপনারা ভেবে দেখুন যে এর মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট বলছে যে জিডিপি টু ঋণ, লোন টু জিডিপি রেশিও হচ্ছে 38%, অর্থাৎ জিডিপির তুলনায় 38% হচ্ছে আমাদের ঋণ, আমাদের রাজ্যের ঋণ। এত বেশি শতাংশ ঋণ খুব কম রাজ্যে রয়েছে, গোটা দেশের নিরিখে আমরা 6 নম্বরে রয়েছি। আর আমাদের আগে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তারা ইনফ্রাস্ট্রাকচার বিল করছে, কর্মসংস্থান তৈরি করছে, এই মুহূর্তে তারা লোন নিচ্ছেন, কিন্তু তারা আগামী দিনে শোধ করে দেওয়ার সংকল্পও তারা নিচ্ছেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার লোন নিচ্ছেন, কিন্তু এটাকে শোধ করার কোনো সংকল্প বা পরিকল্পনা নেই। তার কারণ তারা ভালো করে জানেন যে সিপিএম যখন এসেছিল বারবার এক কথা বলে আমাদের ওপর টাকা বোঝা চেপে রেখে গিয়েছিল। এরা ভাবছে যে আর যাই হোক হোক, আমরা তো চলে গেলে ব্যাস আমাদের কাছ থেকে বোঝা চলে যাবে, এই মানুষ যা বোঝার বুঝবে। এবার আপনারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সত্যি আর কোনো রাস্তা সেই অর্থে খোলা নেই। তার কারণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে তিনি আর কোথায় যাবেন? এটা তো কার্যত ফাইনাল রুল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারবেন না, যদিও তিনি আইনি দিক বিচার বিবেচনা করবেন।
তিনি আর কি করতে পারেন? এই জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে কাটছাঁটটাকে করতে হবে। যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, এটাকে কমাতে হবে, কিংবা আরো যে ওই লক্ষ্মীশ্রী, হ্যানশ্রী, ত্যানশ্রী, যেগুলোর কোনো উল্টো পাল্টা কোনো মানে হয় না, যেগুলো সমাজকে উল্টো দিকে বাহিত করে, অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করে, সেইগুলোকে কমাতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর ওটাই শ্বাসযন্ত্র, তৃণমূল কংগ্রেসের ওটাই শ্বাসযন্ত্র। ওই শ্বাসযন্ত্রটা তো আর কেটে দিয়ে তো কেউ নিজের মৃত্যু স্বীকার করবেন না। কাজেই বুঝতেই পারছেন, এটাকে আপনারা উভয় সংকট বলবেন নাকি আর কোনো আশা নেই, কি বলবেন? সব থেকে বড় কথা কি জানেন? মুখ্যমন্ত্রী যদি হেরে যান তাহলে মুখ্যমন্ত্রীরও মঙ্গল, রাজ্যবাসীরও মঙ্গল। রাজ্যবাসীর মঙ্গল নেই, তার কারণ এই বোঝাটা তো আমাদের কাঁধেই এসে চাপবে। মুখ্যমন্ত্রী চলে গেলে যাবে আমাদের কাঁধেই এসে চাপবে। কিন্তু পরবর্তী যে সরকার আসবে, আমরা এক্সপেক্ট করি যে সরকার আসুক, সে এমনকি সিপিএম কংগ্রেসের সরকারও যদি আসে, তারা এই রকম দুর্নীতি করবে না, তারা এইরকম দুর্নীতি করবে না। এটা অন্য, মানে এটার কোনো ক্লাস নেই। সিপিএম কংগ্রেস আসলে কোনোদিনই এই রকম দুর্নীতি করবে না আমাদের রাজ্যে। কংগ্রেস তো আসবে না, সিপিএম এত বড় দুর্নীতি করে যায়নি 34 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 12-13 বছরে যা দুর্নীতি করে দিলেন, 34 বছরে এত বড় দুর্নীতি অন্তত হয়নি। আমরা সিপিএম এর প্রচুর সমালোচনা করি, তাদের দেশাত্মবোধ নিয়ে আমরা সমালোচনা করি, তাদের শিল্পনীতি নিয়ে আমরা সমালোচনা করি, তাদের মুসলিম তোষণ নিয়ে আমরা সমালোচনা করি। কিন্তু এটা মানতে হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের, কি বলবো, দেখেছেন তো 26,000 চাকরি কিভাবে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এইরকম তো দুর্দশা করে যায়নি সিপিএম। তখন এসএসসিটা হতো, হ্যাঁ, চিরকুটে চাকরিও হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগও ঠিক, সেই উদাহরণ আমার নিজেরও জানা রয়েছে। প্রমাণ তো দিতে পারবো না, কিন্তু সব জায়গায় সব অঞ্চলে এই ধরনের আমরাও দেখেছি যে আমাদের কাকারা, মানে পাড়াতুতো কাকারা যারা সিপিএম করতেন, তারা সরকারি চাকরি পেয়ে গেছেন। এগুলো আমাদের দেখা, আপনাদেরও হয়তো দেখে থাকবেন। কিন্তু এরকম মাস স্কেলে নয়, টাকার বিনিময় নয়। ওরা হচ্ছে ফুল টাইম পার্টি হোল্ডার ছিল, তাই সিপিএম তাদেরকে চাকরি দিয়ে দিয়েছিল। সেই সংখ্যাটা অত্যন্তই কম, যদিও সেটা অন্যায়, অন্যায় হচ্ছে অন্যায়। কিন্তু তারা এইটুকু করে গেছিল, এরা একেবারে পুকুর চুরি করেছিল, এটা সাগর চুরি করে দিয়েছে, এই তফাৎ। এবার আপনারা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চলে যান তাহলে তিনি বেঁচে যাবেন, কিন্তু আমার বিশ্বাস যে তিনি যদি আবার ফিরেও আসেন না, দেখুন ফিরে আসাটা নির্ভর করছে যে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা কত ভালোভাবে সাধারণ মানুষকে ভোটের লাইনে আসা থেকে আটকে দিতে পারছে, কত ভালোভাবে তারা হুমকি ধমকি দিচ্ছে, কিংবা ভোটের নির্বাচনের আগেই, ঘোষণার আগেই কতজনকে খুন করে দিচ্ছে, বা নির্বাচনের ফল প্রকাশের আগে কতজন খুন করতে পারছে। এইটার উপর ডিপেন্ড করছে তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতবে। আর তো কোনো ব্যাপার না, কারণ স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেস জিতবে না, এ নিয়ে কোনো সংশয় নেই। কাজে অন্যান্য বছরের থেকে এবছরে যেহেতু সংকট আরো বেশি, তাই পশ্চিমবঙ্গের দুর্দিন আরো বেশি। আমাদের সুপ্রিম কোর্ট তো সেটা বুঝবেন না, মাননীয় সুপ্রিম কোর্ট। তারা একদিক থেকে ন্যায্য বিচার করছেন, কিন্তু আদতে এটা পশ্চিমবঙ্গবাসী, আমার আপনার জন্য বিপদের ঘন্টিটা আরো বেশি করে বেড়ে যাচ্ছে। কেন না, এরা মরিয়া হয়ে উঠবে। এই নির্বাচনে এত কিছু লড়াইয়ের মধ্যে দিয়ে যদি তৃণমূল কংগ্রেসকে লড়তে হয়, এরা কি করবে একবার দেখে নেবেন। তার কারণ এদের তো মানে শ্বাস নেওয়ার জায়গাটা ক্রমশ কমে আসছে। একটা ঘরের মধ্যে জানলা, দরজা, ভেন্টিলেটর আপনি সব বন্ধ করে দিয়েছেন। এরা এখন ছোট্ট গজাল দিয়ে ফুটো করে যে কোনো ভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা বিপজ্জনক হতে পারে। মানে যে কোনো পন্থা অবলম্বন করে তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য যা খুশি এরা করতে পারে। দেখলেন না সব্যসাচী দত্ত, তিনি কিভাবে ওই চাকরিহারাদের একেবারে এবং সাংবাদিকদের হুমকি এবং ধমকি দিচ্ছিলেন। এবং এটা শুনেছেন তো, আমাদের বীর পুঙ্গব পুলিশ, আমাদের সেনাবাহিনীর দেখেও এদের শিক্ষা নেই। গোটা দেশের মানুষ সেনাবাহিনীদের দেখে সম্মান করছে, আমাদের মানে তাদের দেখে গর্বে বুক ভরে উঠছে। আর আমাদের দেখুন পুলিশরা, তাদেরও তো উর্দি, সেই উর্দি, একজন রাজ্যের জন্য কাজ করছে, একজন দেশের জন্য কাজ করছে। এরা কি করেছে দেখেছেন তো, একে তো শিক্ষকদের পেটালেন, ধরে ধরে শিক্ষকদের এমন পেটালেন, রক্তাক্ত করে দিলেন। চোখে দেখা যায় না, মানে বাচ্চারা টিভির পর্দায় বসতে পারবেন না, এইভাবে রক্তাক্ত করে দিলেন, এবং তাদের নামেই মামলা ঠুকলেন। বুঝতে পারছেন, তাদের নামেই মামলা ঠুকলেন। তো এই প্রশাসন কিভাবে ডেসপারেট হয়ে গেছে সেটা একবার কল্পনা করে দেখুন। আর এইভাবে যদি চারদিক থেকে জানলা দরজা বন্ধ হয়ে যায়,
তাহলে এই ডেসপারেসির লেভেলটা কোন জায়গায় পৌঁছাবে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যদি 26-এর পরেও ফিরে আসে না, তাহলে একটা নতুন ইতিহাস গোটা ভারতবর্ষের মানুষ দেখবে। এ কথা আমি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেস যদি 26-এর নির্বাচনের পরেও এই রাজ্যে চলে আসে, ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন রাজনৈতিক পরিসমাপ্তি, একটা নতুন জায়গা আমরা দেখতে পারবো। আমরা প্রার্থনা করি, আপনারা সকলে প্রার্থনা করুন, পশ্চিমবঙ্গ যেন মণিপুরের মতো কোনোদিন অশান্ত হয়ে না পড়ে। পরিস্থিতি, ঘটনা আলাদা, প্রেক্ষিত আলাদা, আমি সে কথা বলছি না। মণিপুরের সঙ্গে আমাদের ঘটনার প্রেক্ষিতের সঙ্গে আমি ঘোলাচ্ছি না, কাশ্মীরের সঙ্গে আমাদের ঘটনার প্রেক্ষিত আমি ঘোলাচ্ছি না, কিন্তু অশান্তির মাত্রার কথা বলছি। মুর্শিদাবাদ একটা ছোট্ট ঝলক, সন্দেশখালী একটা ছোট্ট ঝলক, এইরকম ঝলক এক একটা জায়গায় ঝলক হচ্ছে। এরপর যখন গোটা রাজ্যে ঝলক দেখাবে, সেই দিন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী বুঝবে। তাই আমার মনে হয় আমাদেরও ভালো, মুখ্যমন্ত্রীরও ভালো, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বেরও ভালো যে 26-এ সসম্মানে যদি এরা বিদায় নেয়, তাহলে আমাদের ওই ঝলক দেখা থেকে, যে ঝলক মোটেই সুখকর হবে না কারোর জন্য, সেই ঝলক দেখা থেকে পশ্চিমবঙ্গবাসী এবং আমাদের আগামী প্রত্যেকটা প্রজন্ম হয়তো বেঁচে যায়। আর যদি না হয়, তাহলে আপনাদের সামনে আমি অনেক দিন আগে একটা কথা বলেছিলাম, মনে আছে কি, যে টাকা জমান। কেন কেন টাকা জমানোর কথা বলছি, কি বলছি আমি বলবো না, এটা আপনারা গেস করবেন এবং গেস করে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানে।